আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৮৩%, সর্বোচ্চ পাস যশোর বোর্ডে, সার্বিকভাবে এগিয়ে মেয়েরা। মেধা বিকাশের জন্য শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে জানালেন প্রধানমন্ত্রী। সময় উপযোগী শিক্ষা ব্যবস্থার ঘোষণা। দু 2050-এর মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে কাজ করবে ঢাকার 2 সিটি কর্পোরেশন। বাস্তবায়ন হবে নগর বনায়ন প্রকল্প। এবং বিশ্ব মা দিবস আজ। শুধু মানুষের মাঝে নয়, মায়ের প্রতি ভালোবাসার নিদর্শন খুঁজে পাওয়া যায় প্রকৃতি ও প্রাণীকুলেও। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। বিশ্ব মা দিবসে গর্ভিণী মায়েদের বিশেষ সম্মাননা জানানোর খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতেই থাকছে পেপসোডেন্ট এসএসসি ও সমমানের ফল 2024। এবছর এসএসসি ও সমমান পরীক্ষার গড় পাশের হার ৮৩.০৪%। পাশের হার বেড়েছে ২.৬৫%। সবচেয়ে বেশি পাস করেছে যশোর বোর্ডে ৯২.৩৩%। এবার জিপিএ 5 পেয়েছে ১,৮২,১২৯ জন শিক্ষার্থী। গতবারের চেয়ে জিপিএ 5 কমেছে ১,৪৪৯ জন। শাকের আদনানের রিপোর্ট। সারা দেশে একযোগে প্রকাশ করা হয়েছে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। 11 শিক্ষা বোর্ডে এবার গড় পাশের হার ৮৩.০৪%। ঢাকা বোর্ডে পাশের হার ৮৩.৯২%, কুমিল্লা বোর্ডে ৭৯.২৩, যশোর বোর্ডে ৯২.৩৩, চট্টগ্রাম বোর্ডে ৮২.৮০, বরিশাল বোর্ডে ৮৯.13, দিনাজপুর বোর্ডে ৭৮.৪৩, সিলেট বোর্ডে ৭৩.৩৫, রাজশাহী বোর্ডে ৮৯.26 এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৮৫.০০%। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৭৯.৬৬ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮১.৩৮%। এবছর জিপিএ 5 পেয়েছে ১,৮২,১২৯ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্রী ৯৮,৭৭৬ জন এবং ছাত্র ৮৩,৩৫৩ জন। গত বছর জিপিএ 5 পেয়েছিল ১,৮৩,৫৭৮ জন। অনেক 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 ভালো লাগছে। মানে সত্যি কথা বলতে এটা আমি যে প্রকাশ করবো ওরকম কোনো ওয়ার্ডস আমার কাছে নাই, বাট অনেক 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 ভালো। মানে সোজা বাংলা আমাদের ভাষায় বলতে গেলে অনেক জোস। ভাবিনি যে এত ভালো রেজাল্ট করব, ফার্স্ট থেকে মানে খুবই ভয় ছিল। ভালো রেজাল্ট করেছি। ইয়েস, আই হ্যাভ গট দ্য জিপিএ 5। 11টি শিক্ষা বোর্ডের অধীন এবছর ২০,১৩,৫৯৭ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ১৬,৭২,১৫৩ জন। গতবারের চেয়ে এবছর শিক্ষার্থী কমেছে ২৭,৮৫৩ জন। সার্বিকভাবে এবার ছাত্রদের চেয়ে ছাত্রীরা ভালো করেছে। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১২ মার্চ। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। আপনারা দেখছেন পেপসোডেন্ট এসএসসি ও সমমানের ফল 2024। মেধা বিকাশের সুযোগ করে দিতে শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে। যারা ভালো ফলাফল করেনি তাদের নতুন উদ্যোগে ভালোভাবে প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখর রিপোর্ট।
পরীক্ষা ৬০ দিনের মাথায় প্রকাশ করা হলো এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সম্মিলিত পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর করেন। এরপর একে একে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর হাতে বোর্ডের ফলাফল তুলে দেন। ভালো ফল করা শিক্ষার্থী, তাদের শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৫ বছরের শিক্ষার হার ৭৬% উন্নীত হয়েছে, যা বর্তমান সরকারের অর্জন। যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেনি তাদেরকে আমি বলবো যেখানে মন খারাপ করার কিছু নেই। একবার এরকম হয়তো মানুষের জীবনে আসে, কিন্তু তারা যদি আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে, আবার উদ্যোগ নেয়, তাহলে আগামীতে পাশ করতে পারবে। কাজে সেই আস্থাটা নিয়েই কিন্তু তাদেরকে চলতে হবে। সেই সাথে অভিভাবকদেরও বলবো যে ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন, বরং তাদেরকে সান্ত্বনা দিয়ে তারা যাতে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করে সেই দিকেই তাদের দৃষ্টি দেওয়া উচিত, তাদের সহানুভূতি দেখানো উচিত। পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ব পরিমণ্ডলে টিকে থাকার উপযোগী করে শিক্ষা কার্যক্রম সাজানো হচ্ছে বলেও জানান সরকার প্রধান। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না, একটা শিশুর ভিতরে যে মেধা থাকে, যে মনন থাকে, সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে। একটা শিক্ষিত জাতি গড়ে তুলেই, কারণ দারিদ্র বিমোচন আমাদের লক্ষ্য, শিক্ষিত জাতি ছাড়া একটি দেশ দারিদ্রমুক্ত হতে পারে না, এটা হলো বাস্তবতা, সেটা আমি বিশ্বাস করি। কাজে সেইভাবে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। ছেলেদের পাশের হার কেন কম তা খুঁজে বের করার নির্দেশ দিয়ে ছেলেরা যেন কিশোর গ্যাং থেকে বিরত থাকে সেদিকে নজর দিতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় সারা দেশে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২,৯৬৮টি, আর ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করেনি। শিক্ষার্থী পাশ না করার পেছনে যদি শিক্ষা প্রতিষ্ঠানের গাফিলতি থাকে, তবে সেই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সাদি মাহমুদের রিপোর্ট। ২০২৩ সালের তুলনায় এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার বেড়েছে, তবে কমেছে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। আমাদের শিক্ষা প্রক্রিয়ার মধ্যে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমাতে এবং কর্মসংস্থানের কথা মাথায় রেখে কর্মমুখী শিক্ষা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে। এইবারে আমাদের রাজনৈতিক যে অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন হয়েছে দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান। সুতরাং কর্মসংস্থানটাকে মাথায় রেখে কর্মসংশ্লিষ্ট শিক্ষা এবং কর্মমুখী শিক্ষাটাকে আমরা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহিত করতে চাই, কারণ সাধারণ শিক্ষার দ্বার সবসময় উন্মুক্ত থাকবে। লাইফ লং লার্নিংয়ের প্রতি আমরা কমিটেড। সরকারি অনেকগুলো কলেজকে সরকারিকরণ করেছে, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন হচ্ছে, সেগুলোতে ভর্তি হওয়ার সুযোগ অবশ্যই থাকবে, তবে আমরা যাতে করে একটু ভিন্নভাবে চিন্তা করার চেষ্টা করি। পাশ না করা শিক্ষার্থীদের দোষ দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। শিক্ষার্থী ফেল করায় শিক্ষা প্রতিষ্ঠানের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। তারা ঝরে পড়ছে, অকৃতকার্য হয়েছে বলে তারা সামাজিকভাবে নিগৃহীত হচ্ছে। আমরা বলতে চাই যে এটা তো আসলে আমাদের প্রক্রিয়ার দুর্বলতা, শিক্ষার্থীর দোষ নয়। শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তো আর, শিক্ষকদের বিরুদ্ধে তো আর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি না, সেটা তো কখনোই সঠিক নয়। যদি সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী পাশ না করার পেছনে কারো গাফিলতি থেকে থাকে, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, কিন্তু রাষ্ট্রের যেই বিনিয়োগ সেই শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা বন্ধ করে দেওয়াটা সঠিক হবে না। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করতে চাকরি প্রার্থীদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। দেখা হয়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। জোর করে একীভূত করার শঙ্কায় আগেই সোনালী ব্যাংকের সঙ্গে এক হয়ে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক BDBL। বাংলাদেশ ব্যাংকে গভর্নরের উপস্থিতিতে রোববার তাদের একীভূত হওয়ার চুক্তি সই হয়। চুক্তি সইয়ের পর জানানো হয়, BDBL এর কোনো কর্মী চাকরি হারাবেন না, আমানতকারীদের টাকা সুরক্ষিত থাকবে বলেও জানিয়েছে দুই ব্যাংকের কর্তৃপক্ষ। BDBL এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বলেছেন,
তাদের 4 সূচকের মধ্যে 3টি ইতিবাচক হলে শুধু খেলাপি ঋণের বোঝা কাটিয়ে উঠতে না পারায় এখন এই ব্যাংক সোনালী ব্যাংকে বিলীন হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করবে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির জলবায়ু কর্মপরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী বলেছেন, তাপমাত্রা সহনীয় রাখতে এবং সুন্দর সবুজ নগরী গড়ে তুলতে শিগগিরই নগর বনায়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। জলবায়ু সংকট উত্তরণে উন্নত দেশগুলোকে অর্থ ছাড়ের তাগিদ দিয়েছেন বক্তারা। আলিমাল রাজের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়তই বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা, বাড়ছে নানা দুর্যোগ। সম্প্রতি তীব্র তাপদাহে বিপর্যস্ত দক্ষিণ এশিয়া সহ পুরো দেশ। শুধু তাপমাত্রা বৃদ্ধিই নয়, জলবায়ু পরিবর্তনের কারণে প্রভাব পড়ছে পুরো জীববৈচিত্র্যে। এমন বাস্তবতায় পরিচ্ছন্ন, সবুজ ও প্রাণবন্ত ঢাকা গড়তে জলবায়ু কর্মপরিকল্পনা ঘোষণা করেছে রাজধানীর 2 সিটি কর্পোরেশন। জলাবদ্ধতা নিরসনে রাজধানীর আশপাশের খাল পুনরুদ্ধার, দূষণমুক্ত পরিচ্ছন্ন নগরায়ন, পরিবেশ বান্ধব পার্ক নির্মাণ, বৃক্ষরোপণ সহ জলবায়ু উদ্বাস্তুদের নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিতে নানামুখী পদক্ষেপ তুলে ধরা হয়। And we've benefited greatly in this international organisation from the leadership of the mayors of Dhaka North and Dhaka South. Mayor Tapoushi's leadership towards improving the living standards of people by leveraging technology and data has been very much noted by other mayors around the world. I think we would see, and as you saw with Mayor Sadiq Khan in London, decentralisation, putting the power back in people's hands. Climate action requires local responses and empowering our cities around the world, empowering local people through meaningful decentralisation is a powerful weapon in the fight against climate change. This action plan is developed considering the risk phenomena or risk assessment. It based on the, to certain extent, urban heat island and etc. etc. And another area we have seen, this is the sectoral emission from different type of sectors. So combining both the sectoral emission and the risk assessment, the final action plan has been developed. বক্তারা বলেন, সবুজ ঢাকা গড়তে জলবায়ু কর্মপরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলছেন, নগরীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে এমন উদ্যোগ সময়োপযোগী। আর কথা নয়, আমরা বাস্তবায়নে যাচ্ছি। এটা হলো লঞ্চ অফ ক্লাইমেট অ্যাকশন প্ল্যান। এর মাধ্যমে এখন থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আমরা এই সম্পূর্ণরূপে এই ক্লাইমেট অ্যাকশন প্ল্যানটাকে বাস্তবায়নে যাব। যারা জলবায়ু পরিবর্তনের যে দেশগুলো দায়ী, তাদেরকে এই ক্লাইমেট ফান্ড অবশ্যই দিতে হবে। এখন সময় আসছে, আমরা দেখতে চাই বিশ্বের দেশগুলো কত টাকা দিয়েছে আমাদেরকে। তারা বড় বড় কথা বলে, কিন্তু তারা যখন টাকার কথা বলি তখন তারা কিন্তু কেউ দেয় না। তাই আজকে সোচ্চার হতে হবে আমাদের সবাইকে। অবশ্যই আমরা একসাথে কাজ করব। তবে সরকারের পক্ষে এককভাবে বা একটা মন্ত্রণালয়ের পক্ষে এককভাবে এগুলো বাস্তবায়ন করা সম্ভব না। যেই জায়গাটাতে আমি মনে করি আপনারা এবং আমাদের 2 জন সম্মানিত মেয়রের নেতৃত্বে একটা বড় পরিবর্তন আপনারা আনতে পারবেন, সেটা হচ্ছে মানুষকে সম্পৃক্ত করা। একেবারে ওয়ার্ড পর্যায়ে আপনারা মানুষকে সম্পৃক্ত করেন। সবাই মিলে আমরা চেষ্টা করি এখানে সত্যিকার অর্থে একটা পরিবর্তন আমরা যদি আনতে পারি, তাহলে এটা সারা বিশ্বের জন্য এটা একটা মডেল হবে বলে আমি বিশ্বাস করি। তবে শুধু 2 সিটি কর্পোরেশনই নয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সবার সম্পৃক্ততার উপর জোর দেন বক্তারা। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের সাথে যুক্ত 2টি চায়না কোম্পানির কাছে থাইল্যান্ডের ইতালিয়ান থাইয়ের শেয়ার হস্তান্তরে কোনো বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে 3 প্রতিষ্ঠানের দ্বন্দ্বে বন্ধ হয়ে যাওয়া নির্মাণ কাজ আবারও শুরু হবে বলে জানিয়েছে চায়না কোম্পানির আইনজীবী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান থাই কোম্পানির আইনজীবী। মাজহারুল হক মান্না রিপোর্ট। সরকারের অগ্রাধিকার খাত বলে বিবেচিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যৌথভাবে নির্মাণ করছে থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ইতালিয়ান থাই এবং চীনের প্রতিষ্ঠান শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কর্পোরেশন গ্রুপ ও সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেড।
এই কাজে থাই কোম্পানির শেয়ার 51% এবং চীনা কোম্পানির শেয়ার যথাক্রমে 34 ও 15%। চুক্তি অনুযায়ী বিনিয়োগকারী প্রতিষ্ঠান 70% আর বাকি টাকা দেবে বাংলাদেশ সরকার। কিন্তু থাই কোম্পানি কিস্তির টাকা দিতে না পারায় তাদের শেয়ার নিতে চায় চীনের কোম্পানি। এ নিয়ে আরবিট্রেশন চলা অবস্থায় হাইকোর্টের প্রতিকার চাইতে মামলা করে থাই কোম্পানি। শুনানি শেষে রায় দেন হাইকোর্ট। আমাদের হাইকোর্ট ডিভিশন বলে দিয়েছেন দিস পিটিশন ইজ নট মেইনটেনেবল, ওনার রুল ডিসচার্জ করে দিয়েছেন এবং স্ট্যাটাসকে ভেরিফাই করে দিয়েছেন। ফলে ইতাল থাইয়ের শেয়ারগুলো এখন চলে যাবে সিনোহাইড্রো এবং শ্যাংডংয়ের কাছে। এই শেয়ারটা ছাড়া আর কোনো বাধা রইল না এবং ল্যান্ডাররাও আর টাকা যে ওনারা যে স্টপ করে দিয়েছিলেন রিগার্ডিং ফাইন্যান্স, ওনারাও এটা অচিরে শুরু করে দিন, বিকজ কন্ট্রাক্টটা আবার ফুললি পারফর্ম হয়ে যাবে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে তা জানায় থাই কোম্পানির আইনজীবী। তারা সেই সুযোগ নিয়ে অপচেষ্টা করে আমাদের শেয়ারগুলোকে নেওয়ার একটা পায়তারা করছিল, সেটার জন্য এই আরবিট্রেশন। তবে আমাদের বিশ্বাস, ইটাল থাইয়ের বিশ্বাস যে একটা সুন্দর একটা অবস্থার মধ্য দিয়ে গিয়ে আমরা এই প্রজেক্টটা সম্পূর্ণ করতে পারবো, যেখানে আমরাও থাকবো, আশা করি তারাও থাকবে। আমাদের বিরুদ্ধে অপচেষ্টাটা যেন ফল না পায়, এখনো ফল পায়নি, যাতে সম্পূর্ণ কোনো ফল না পায় সেজন্য আমরা হয়তো আপিল করব। আইনজীবীরা জানিয়েছে এই প্রকল্পে ঋণ সহায়তা দেয় চীনের দুটি ব্যাংক। মাঝহলক মান্না, চ্যানেল আই, ঢাকা। মা পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ। সদ্য ভূমিষ্ঠ শিশুর পরম আশ্রয়ের মানুষ মা। মায়ের পরম মমতায়, ভালোবাসায়, আদরে যত্নে লালিত হতে থাকে ছোট্ট শিশুটি। শত বিপদ আপদ থেকে মা তার সন্তানকে আগলে রাখেন সব সময়। চোখের আড়াল হলেই সন্তানের জন্য মায়ের চিত্ত যেন উদ্গ্রীব হয়ে থাকে সব সময়। তাই একজন সন্তানের জীবনে মায়ের ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ করা যায় না। মা দিবস নিয়ে দেখুন আলিমাল রাজির ডেস্ক রিপোর্ট। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না কোনো উৎসব আয়োজনেরও। তবুও মাকে ভালোবাসি এই কথাটা বলতে, মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় মা দিবস। 1908 সালে যুক্তরাষ্ট্রের মেয়ে স্কুল শিক্ষিকা আন্না মারিয়া জার্ভিস তার প্রয়াত মা অ্যান রিভস জার্ভিসকে স্মরণ করে এক রবিবার তার স্কুলে মা দিবস পালন করেন। পরবর্তীতে 1914 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন এবং এদিন জাতীয় ছুটি ঘোষণা করেন। তবে মা দিবস পালনের ইতিহাস আরও পুরনো। প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার সময় থেকে মাকে উৎসর্গ করে একটি দিবস পালিত হতো। এছাড়া ইউরোপ ও যুক্তরাজ্যে ষোড়শ শতাব্দীতে মা এবং মাতৃত্বকে সম্মান জানাতে একটি নির্দিষ্ট রবিবারকে বেছে নেওয়া হয়েছিল, যা মাদারিং সানডে হিসেবে পরিচিত। এই দিনটি ছিল পারিবারিক পুনর্মিলনের মতন। তবে মানুষের ভেতরে যেমন মায়ের জন্য ভালোবাসা আছে, তেমনি আছে প্রকৃতির ভেতরেও। ভালোবাসা আছে অন্যান্য প্রাণীদের ভেতরেও। শুধু মানব জাতিই নয়, ধরিত্রীতে বিরাজমান প্রায় সকল প্রাণীদের মাঝে দেখা যায় মাতৃত্বের অনন্য নিদর্শন, যা সভ্যতার মানদণ্ডের ঊর্ধ্বে উঠে ঘোষণা করে মাতৃত্বের বিশালতা। প্রকৃতিতে ভালোবাসার স্নিগ্ধ স্রোতধারার নাম মাতৃত্ব। আলিমাল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। মা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মায়ের ভালোবাসা দেখবেন আজ রাত 10:30। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের লিফটে আটকা পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সকাল 11টার দিকে হাসপাতালের লিফট বন্ধ হয়ে যাওয়ায় লিফটে আটকা থাকা মমতাজ বেগম নামে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী মারা যান। স্বজনরা জানিয়েছেন, সকাল 6টার দিকে অসুস্থতার কারণে মমতাজ বেগমকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে যান ছেলে মান্নান ও মেয়ে শারমিন। মমতাজের শারীরিক অবস্থা দেখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের 13 তলা থেকে 4র্থ তলায় ডাক্তার দেখাতে লিফটে করে নামার সময় হঠাৎ লিফট বন্ধ হয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর যা থাকছে।
স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। জলবায়ুর অভিঘাত মোকাবেলার পাশাপাশি টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এশিয়া আফ্রিকা ব্লুটেক সুপার হাইওয়ে AABS প্রকল্পের যাত্রা শুরু হলো বাংলাদেশে। রাজধানীতে এই বিষয়ক কর্মশালায় অংশ নিয়ে বক্তারা জীববৈচিত্র্য ও উপকূল সংরক্ষণে প্রণোদনা ভিত্তিক মৎস্য ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপ করেন। মোশাহেদ রনির রিপোর্ট। অপরিণামদর্শী উন্নয়ন কর্মকাণ্ডে শতাব্দীর পর শতাব্দী নির্বিচারে ধ্বংস হয়েছে প্রাণ প্রকৃতি। ফলে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি নানান দুর্যোগে হুমকিতে টেকসই খাদ্য ব্যবস্থাপনা। পরিস্থিতি উন্নয়নে ওয়ার্ল্ড ফিশ পরিচালিত যুক্তরাজ্য সরকারের ব্লু প্ল্যানেট তহবিলের অর্থায়নে এশিয়া আফ্রিকা ব্লুটেক সুপার হাইওয়ে AABS প্রকল্পের যাত্রা শুরু। I thought for the as challenge for in our project intervention what we need to face and how we need to solve this problem. কর্মশালায় অংশ নিয়ে বক্তারা মাছ চাষে উদ্ভাবনী সমাধানে ওয়ার্ল্ড ফিশের কার্যকর ভূমিকার প্রশংসা করার পাশাপাশি প্রকল্পের সফলতার জন্য সরকার ও অংশীজনদের কার্যকর সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান। These will be implemented through pilot studies and then scaling. So everywhere, as you can see, we want things to be evidence-based, to be piloted with local partners, and then once the pilots are validated, they will be scaled again through the local partners, including the private sector. A critical need to have very immediate climate action to protect people, to protect nature. And UK government just released its international development white paper where we have identified our potential areas of collaboration. We can develop solutions that are not only scientifically sound but also socially equitable and environmentally responsible. Let us seize the opportunity to forge partnership, exchange knowledge and chart a course towards more prosperous and sustainable future for aquaculture and fisheries in Bangladesh and beyond. প্রকল্পের মাধ্যমে ইন্টিগ্রেটেড মাল্টি ট্রপিক অ্যাকোয়াকালচার ও প্রণোদনা ভিত্তিক মৎস্য ব্যবস্থাপনায় টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উপকূলীয় জলজ চাষ এবং মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন জীবিকার উন্নতির আশাবাদ বিশিষ্টজনদের। What we're trying to do now is to create an opportunity for South-South learning and collaboration, and by doing that to deliver a triple win for people, nature and climate. This project, which is a 7-year program of work, and there are two opportunities here. One is for the rest of the world to learn in terms of what Bangladesh has been able to achieve. We recognize the vital role that extension services play in empowering our fishers and farming communities with the latest scientific knowledge, techniques and technologies. আয়োজনে অংশ নেন মৎস্য অধিদপ্তর বাংলাদেশ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষকগণ। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। গাজায় 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় আরও 39 জন নিহত ও 58 জন আহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা 35,000-এর কাছাকাছি পৌঁছেছে। এই অবস্থার মধ্যে রাফা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বলেছে ইসরায়েল। আরও বড় হামলার ইঙ্গিত দিচ্ছে তারা। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে আলোচিত চলচ্চিত্র রক্তজবা। কাঠবিড়ালি খ্যাত নির্মাতা নিয়ামুল মুক্তা পরিচালিত রক্তজবা সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন হালের ক্রেজ শরীফুল রাজ এবং নুসরাত ইমরোজ তিশা। একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে রক্তজবার গল্প। ছবিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফুর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহালানবিশ, কাজী তানভীর সহ অনেকে।
আইস্ক্রিন সাবস্ক্রাইব করে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকরা। নিটল টাটা বিশেষ সংবাদ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও বিশ্ব মা দিবস উদযাপিত হয়েছে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত বিশেষ সম্মাননা গরবিনী মা 2024 অনুষ্ঠিত হয়। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। তুমি চোখের এত কাছে থেকে মা হৃদয়ের গভীর থেকে আসা ছোট একটি ডাক, জীবনের সবচেয়ে কাছের মানুষটি মা। মা দিবসে দেশের বিভিন্ন অঙ্গনে সফল ও প্রতিষ্ঠিত 11 জন কৃতি সন্তানের মায়েদের সম্মাননা জানান ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। মায়েদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করে আবেগপ্রবণ হয়ে পড়েন সন্তানরা। আমার মনে হয় প্রত্যেকটা মায়ের জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া। সে তার সন্তানের জন্য যেটা ভেবেছে সন্তান সেটুকু করতে পেরেছে। আমার মনে হয় এটাই আসলে সবচেয়ে বড় পাওয়া। আমি আর সময় নিব না। প্রত্যেকটা মাকে অনেক অনেক ধন্যবাদ। পৃথিবীতে অনেক কিছু অর্জন পাবেন, কিন্তু মাকে জড়িয়ে ধরে যদি ভালোবাসি এই কথাটা বলতে না পারেন তাহলে আপনি জীবনে কিছুই পাবেন। আমার মা আমার ঝগড়ার সবচেয়ে ভালো পার্টনার। আম্মার সাথে ঝগড়া করে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই। আম্মা, তোমাকে দীর্ঘদিন সুস্থ থাকতে হবে, প্রচুর ঝগড়া করবো আমরা। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মল হক বলেন, সব সময় মায়েদের প্রতি শ্রদ্ধা, সম্মানবোধ, দায়িত্ববোধ রাখতে হবে। মায়েদের ঋণ কখনোই শোধ হয় না, সম্ভব না। এই চেষ্টা করে লাভ নেই, কিন্তু অন্তত পক্ষে এই বোধ যেন আমাদের মধ্যে থাকে যে মায়ের কারণে আমি এই পর্যায়ে এসেছি। সেই জন্য তার প্রতি যে শ্রদ্ধা, যে ভক্তি বা যে সম্মানবোধ, যে দায়িত্ববোধ, সেটা যেন আমরাও পালন করি। বিশ্বের সকল মায়ের প্রতি দোয়া, ভালোবাসা ও দায়িত্ববোধ বাড়ানোর তাগিদ দেন সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। মা খুশি তো সারা পৃথিবী খুশি, আল্লাহ খুশি। নবীজি বলেছেন মায়ের পায়ের তলাই সন্তানের বেহেশত। তা আমরা যদি বেহেশতে পৃথিবীতেই বেহেশতে স্বাদ নিতে চাই, তবে কিন্তু মায়ের পা ধরে বসে থাকে, আনন্দের আর কিছু হয় না। গরবিনী মা অনুষ্ঠানে মায়েদের সম্মাননা ক্রেস, মেডেল, ফ্রি মাস্টার হেলথ চেকআপ প্যাকেজ ও উপহার সামগ্রী প্রদান করা হয়। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে কৃষি সংবাদ। পঞ্চগড়ে মৌসুমের শুরুতে টমেটোর ভালো ফলন হলেও কয়েকদিন আগে টানা খরা ও অনাবৃষ্টিতে টমেটোর ফলন বিপর্যয় হয়েছে। সেই সাথে এবার উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আরও বিপাকে পড়েছেন চাষিরা। দিনে দিনে এই অঞ্চলে কমে যাচ্ছে টমেটো চাষের পরিধি। প্রকৃতি সংবাদ। দখল, দূষণ আর অব্যবস্থাপনায় ময়লা আবর্জনার স্তূপ আর মশার অবাধ প্রজনন ক্ষেত্রে পরিণত হওয়া রংপুর নগরের ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খালে প্রাণ ফেরাতে পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা একদিনে খালের 5 কিলোমিটার এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন। প্রতিবেশ রক্ষায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দ্রুত খাল সংস্কার ও সৌন্দর্য বর্ধনের দাবি নগরবাসীর। দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণ সামগ্রী খাতে ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে প্রথমবারের মতো নিয়ে এলো ঢালাই স্পেশাল সিমেন্ট। যে কোনো স্থাপনার ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি ও অত্যাধিক কার্যকরী এই ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণ সামগ্রী খাতে একটি যুগান্তকারী সূচনা। বরিশাল নগরীর পুলিশ লাইনের বিপরীতে সিনামন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে বরিশালে ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার্স মেসার্স হাফেজ আয়রন স্টোরসের যাত্রা শুরু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের সিনিয়র জিএম কাজী মোহাম্মদ মহিউদ্দিন ও অন্যরা। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।